নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা আজকে অযোধ্যা যাচ্ছি। আপনারা সবাই জানেন যে 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধন হয়েছিল, আর আজ 1 মার্চ 2024, মানে প্রায় এক মাস এক সপ্তাহ পরে আমরা অযোধ্যা যাচ্ছি। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যে এক মাস পরে রাম মন্দিরের অবস্থা এখন কেমন আছে সেটা দেখার জন্য। তাই ভিডিওটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা যারা আগামী দিনে রাম মন্দির যাবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি চেষ্টা করব সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দিয়ে দেওয়ার। মানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন রাম মন্দির ছাড়া, আর কত খরচ হবে, সবই কিন্তু আমি এই ভিডিওতে উল্লেখ করে দেবো। প্রথমেই বলে রাখি, কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার কিন্তু দুটো বেস্ট রুট রয়েছে। ফার্স্ট রুটটি হলো ফ্লাইটে, তবে ফ্লাইটের ভাড়া অনেকটাই বেশি, তাই যারা সেই ফ্লাইটের ভাড়া অ্যাফোর্ড করতে পারবেন না তাদের জন্য বিকল্প রুটটি হলো কলকাতা থেকে সরাসরি ট্রেনে অযোধ্যা পৌঁছানো। আর এই সরাসরি ট্রেনের গল্পে আসে কলকাতা থেকে মাত্র দুটি ট্রেন সরাসরি অযোধ্যা ধাম পৌঁছায়। এই দুটি ট্রেনের মধ্যে একটি হলো 13009 দুন এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে রাত 8টা 25-এ ছেড়ে পরের দিন দুপুর 1টা 53 অযোধ্যা ধাম জংশন পৌঁছায়। এবং এরপরে 13151 জম্বু তাওয়াই এক্সপ্রেস, যেটি কলকাতা স্টেশন থেকে সকাল 11টা 45-এ ছেড়ে পরের দিন সকাল 6টা 21-এ অযোধ্যা ধাম জংশন পৌঁছায়। এছাড়া আপনারা যদি এই দুটি ট্রেনের রিজার্ভেশন না পান সেক্ষেত্রে আপনারা আমার মতো ব্রেক জার্নি করেও অযোধ্যা পৌঁছাতে পারেন। আমরা এখন চলে এসেছি শিয়ালদাহ স্টেশন। এখান থেকে আমরা 4টে 50-এ 12313 রাজধানী এক্সপ্রেসে করে ধানবাদ যাব। রাজধানী এক্সপ্রেসে কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে চাহিদা অনুযায়ী ভাড়া ওঠানামা করে। শিয়ালদাহ থেকে ছেড়ে প্রথমে দুর্গাপুর, তারপর আসানসোল, আর তারপরেই রাত 8টা 20-তে ধানবাদ পৌঁছায়। এই ব্রেক জার্নি করার ক্ষেত্রে আমার মতে বেস্ট রুট হলো আপনারা প্রথমে ধানবাদ পৌঁছে যান। কলকাতা থেকে ধানবাদ যাওয়ার জন্য সারাদিনে প্রচুর ট্রেন আছে। আপনারা আপনাদের সময় মতো অ্যাভেলেবেল ট্রেন দেখে রিজার্ভেশন করে নিতে পারেন, অথবা কারেন্ট টিকিট কেটে জেনারেলে পৌঁছে যেতেই পারেন ধানবাদ। এরপর ধানবাদ থেকে প্রত্যেক দিন রাতে 9টা 50-এ 13307 গঙ্গা সুতলেজ এক্সপ্রেস ছাড়ে, যেটি পরের দিন সকাল 9টা 43-এ অযোধ্যা ধাম জংশন পৌঁছায়। আর এই ট্রেনটির রিজার্ভেশন কিন্তু খুব সহজেই পাওয়া যায়, তাই আপনারা চাইলে এই ট্রেনটিতে কিন্তু অযোধ্যা ধাম জংশন পৌঁছাতেই পারেন। আমি রাজধানী এক্সপ্রেসের টিকিট বুক করেছিলাম যাতে বেশিক্ষণ না ওয়েট করতে হয় ধানবাদ স্টেশনে। ধানবাদ স্টেশনের বাইরে অনেক খাবার রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও প্ল্যাটফর্মের মধ্যেই রয়েছে IRCTCর ক্যান্টিন, তাই আপনারা চাইলে রাতের ডিনারটা ধানবাদ স্টেশনেই করে নিতে পারেন। আর তারপর ডিনার করে উঠে পড়ুন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 13307 গঙ্গা সুতলেজ এক্সপ্রেসে। এরপর পরের দিনের সকালটা শুরু করুন ট্রেনের মধ্যেই 1 কাপ গরম চা দিয়ে। আর ট্রেনটি কিন্তু প্রত্যেক দিনই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট করে অযোধ্যা পৌঁছাতে।
অযোধ্যাধাম জংশন স্টেশনে নেমে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেই আপনারা দিক নির্দেশক বোর্ড পেয়ে যাবেন, যেগুলি লক্ষ্য করে এগোলে আপনারা রাম মন্দির পৌঁছে যাবেন। এছাড়াও ওখানে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে, যারা আপনাদের হেল্প করার জন্য সবসময় রেডি। অযোধ্যা পৌঁছে যাবার পর দুটো অপশন রয়েছে। এক হলো প্রথমে রুম নিয়ে ফ্রেশ হয়ে তারপরে রাম মন্দির এবং আশপাশের জায়গাগুলি ঘুরতে বেরো হওয়া। এছাড়া আপনারা যদি চান যে একদিনে রাম মন্দির এবং আশপাশের জায়গা ঘুরে রাতের ট্রেনে বাড়ি ফিরবেন, তাহলে কিন্তু রুম নাও নিতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, অযোধ্যা স্টেশনে নতুন কমপ্লেক্সে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। যদিও ডরমিটারি এবং থাকার জায়গাগুলি এখনো ওপেন করেনি, আপনারা ওখানে বসার জায়গা পেয়ে যাবেন। আর বাথরুমগুলি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অযোধ্যা স্টেশনে। আর এখানে এখন প্রচুর টুরিস্টের আনাগোনার জন্য হোটেলের রেট কিন্তু অনেকটাই বেশি। মানে একটি সাধারণ রুম যার কোনো রকম আধুনিক সুযোগ সুবিধা নেই, এছাড়া কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, সেই সব রুমের ভাড়াও কিন্তু মিনিমাম 1600 থেকে 2000 টাকা। আর এটা কিন্তু প্রত্যেক দিনের জন্য। তবে এখানে প্রচুর ধর্মশালা রয়েছে, যেগুলিতে থাকলে আপনাদের এক রাতের ভাড়া মোটামুটি 400 থেকে 500 টাকা লাগবে। তবে সেইগুলোর ক্ষেত্রে একটু দেখে নেবেন, কারণ কিছু কিছু জায়গায় কমন বাথরুম ইউজ করতে হতে পারে। এবার আসি কোথায় কোথায় ঘুরবেন এবং কিভাবে ঘুরবেন। প্রথমেই চলে আসুন রাম মন্দির। স্টেশন থেকে রাম মন্দির আসতে আপনাদের পায়ে হেঁটে 10 মিনিট মতো সময় লাগবে। আর এই রাস্তার দুপাশে যেমন খাওয়ার দোকান আছে, তেমনি কিন্তু প্রচুর হোটেল ও ধর্মশালাও আছে। আপনারা চাইলে হোটেল বা ধর্মশালা এই রাস্তার দুপাশেই একটু খোঁজ করে নিয়ে নিতে পারেন। মন্দিরের ভেতরে কোনো জিনিস কিন্তু অ্যালাউ নেই, তাই মন্দিরের বাইরেই সুন্দরভাবে জুতো রাখার আলাদা জায়গা ও তার উল্টো দিকে ব্যাগ ও মোবাইল রাখার জন্য আলাদা লকারের ব্যবস্থা রয়েছে। আর এই ব্যাগ রাখার আগে কিন্তু আপনাদের ব্যাগ এবং সাথে থাকা যাবতীয় সামগ্রী কিন্তু ভালোভাবে স্ক্যান হবে, তারপরেই কিন্তু আপনারা ভেতরে ঢুকতে পারবেন।
এরপর ব্যাগ রেখে দেওয়ার পরে আপনারা যখন মন্দিরে প্রবেশ করতে যাবেন তখনও কিন্তু আরেকবার আপনাদের স্ক্যান হবে। এই পর্ব মিটিয়ে চলে যান রামলালার দর্শন করতে মন্দিরের ভেতর। ফেরার পথে প্রসাদ হিসাবে আপনারা পেয়ে যাবেন একটি করে নকুলদানার প্যাকেট। আর ভেতরের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। বাইরে বেরিয়ে রাস্তার দুপাশের খাবারের দোকান থেকে আপনারা দুপুরের খাবারটি খেয়ে নিতে পারেন। এছাড়াও রাস্তার দুপাশে কিছু কিছু জায়গায় দর্শনার্থীদের জন্য ফ্রিতে খাবার পরিবেশন করা হয়, চাইলে সেখান থেকেও আপনারা দুপুরের খাবার নিয়ে নিতে পারেন। এরপর চলে যান পাশেই হনুমান গাড়িতে, যেখানে হনুমানজির পূজা হয়ে থাকে। এখানে কিন্তু কোনো কিছুই জমা রাখার ব্যাপার নেই, তাই মোবাইল, মানি ব্যাগ এছাড়াও আপনাদের সাথে থাকা সমস্ত সামগ্রী নিয়েই আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন। তারপর সোজা চলে আসুন দশরথ মহল। এই মহল থেকেই রাজা দশরথ তার রাজ্য পরিচালনা করতেন, আর এখানেই শ্রী রামচন্দ্র ও তার ভাইরা বাল্যকালে সময় কাটিয়েছেন। এরপর চলে আসুন কনক ভবন। এখানে প্রভু রামচন্দ্র ও মাতা সীতা দেবী থাকতেন। বিয়ের পর উপহার হিসাবে মাতা কৈকেয়ী তাদের এই ভবনটি উপহার দিয়েছিলেন। একটি কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীর চাপের জন্য এখানকার প্রশাসন কোনো রকম গাড়ি ঘোড়া এইসব ঘোড়া জায়গাগুলিতে অ্যালাউ করে না, তাই আপনাদের ম্যাক্সিমাম জায়গাগুলি কিন্তু পায়ে হেঁটেই করতে হবে। তবে হনুমানগড়ি থেকে সরজু নদীর ঘাট অলমোস্ট 2.5 কিলোমিটার। এই ক্ষেত্রে আপনারা একটু এগিয়ে গেলে টোটো পেয়ে যেতে পারেন, মাথা পিছু 20 টাকা করে নেয়। আর এই টোটোগুলি কিন্তু লতা মঙ্গেশকর চক অব্দি যায়, সেখান থেকে পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্ব সরজু নদীর ঘাট। আর এই চকের মাঝেই দেখতে পাবেন একটি বড় বিনা। কিছুটা সময় এখানে ফটো তুলে এবং ঘুরে কাটিয়ে দিন। তারপরে চলে আসুন রামকি প্যারি। চাইলে এই জলে পুণ্যস্নান ও করতে পারেন।
এর পাশেই রয়েছে সরজু নদীর ঘাট, যে ঘাটে সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়। এই নদীতে 100 টাকা করে মাথা পিছু দিয়ে ঘুরে দেখুন রামঘাট ও লক্ষণঘাট। এরপর রাম মন্দিরের পাশে থাকা দোকানগুলি থেকে নিজের পছন্দ মতো কেনাকাটা ও রাতের খাওয়া দাওয়া করে চলে আসুন অযোধ্যাধাম জংশন স্টেশন। এবার হলো ফেরার পালা। খরচের হিসাবটা এবার আপনাদের একটু বুঝিয়ে দিই। ডিরেক্ট ট্রেনে 440 টাকা করে স্লিপার ক্লাসের ভাড়া। ব্রেক জার্নিতে ধানবাদ অবধি স্লিপার ক্লাসের ভাড়া কম বেশি 200 টাকা, আর জেনারেল টিকিট কেটে গেলে 120 টাকা মতো। তবে এগুলি কিন্তু ট্রেন অনুযায়ী নির্ভর করে, মানে কিছু ট্রেনের ভাড়া একটু বেশি হয়, আবার কিছু ট্রেনের ভাড়া একটু কমও হতে পারে। ধানবাদ থেকে অযোধ্যা ভাড়া 345 টাকা স্লিপার ক্লাসে। খাবার খরচ ধরলাম 600 টাকা, এছাড়াও অন্যান্য খরচ 100 টাকা থেকে 200 টাকা। আর আপনারা যদি রুম নেন তাহলে সেই খরচাটা নিতান্তই ব্যক্তিগত। এটা কিন্তু কম বেশি হতেই পারে, কারণ এখানে প্রতিদিনই প্রচুর দর্শনার্থী আসা যাওয়া করে। আর এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরই পরে বারাণসী নিয়ে কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা হাজির হব, তো সেগুলোর জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন।